বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। দর্শক, আমরা একটি বিষয়ে সবাই জানি, সেটি হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। আর এই ভালো স্বাস্থ্য পেতে আমাদেরকে কি যে বিষয়টি সবার আগে নজর দেওয়া উচিত বা সবার আগে আসলে পেতে পারি, সেটি হচ্ছে যে সুষম খাদ্যাভ্যাস। যদি সুষম খাদ্যাভ্যাস আমরা আসলে গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আর কি হওয়া উচিত এই সুষম খাদ্যাভ্যাস বা কেমন হওয়া উচিত, এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে যিনি উপস্থিত রয়েছেন, তিনি আমাদের সবাই খুব পরিচিত। তিনি হচ্ছেন শামসুন নাহার স্মৃতি। তিনি পুষ্টি হিসেবে কর্মরত রয়েছেন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। চলে যাব আমরা আমাদের আজকের অতিথির কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আপু, কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে আসলে স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কিন্তু সুষম খাদ্যাভ্যাসের একটা বড় অবদান রয়েছে বা ভূমিকা রয়েছে। তো সুষম খাদ্যাভ্যাস বলতে আমরা আসলে কি বুঝি বা কিভাবে এটিকে আসলে ডিফাইন করা যায়? তানজির খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে সুষম খাদ্য প্রয়োজন অনেক। অ্যাকচুয়ালি আমি বলবো সুষম খাদ্যের বিকল্প কিছু নাই। সুষম খাদ্যাভ্যাস বা ব্যালেন্স ডায়েট, একজন মানুষ সুস্থ থাকার জন্য তার 6টি খাদ্য উপাদান প্রয়োজন: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এবং ওয়াটার বা পানি। এই 6টা খাদ্য উপাদান যদি সম পরিমাণে থাকে, তাহলে আমরা বলি সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট প্ল্যান। এটাকে আমরা বলবো ডায়েট প্ল্যান, যাতে 6টি খাদ্য উপাদান সম পরিমাণে থাকে। যার যতটুকু দরকার, যার শারীরিক চাহিদা অনুযায়ী প্রয়োজন রয়েছে, ততটুকু যদি না থাকে তাহলে ইমব্যালেন্স হয়ে যাবে। আমরা যদি একটু একটা বিষয় সম্পর্কে জানি, খুবই গুরুত্বপূর্ণ একটি সাধারণ মানুষের জন্য, পানি। আমরা বলা হয় যে পানি জীবনের অপর নাম পানি। তো এই পানিটা আসলে একজন মানুষ সুস্থ থাকার জন্য কতটুকু দিনে পান করতে পারে এবং কিভাবে পান করতে পারে, সে বিষয়টা যদি বলতেন। এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে কি, পানির অপর নাম জীবন সত্যিকার অর্থে। কিন্তু এই জীবন যদি এক একজনের এক এক রকম শারীরিক চাহিদা অনুযায়ী কিন্তু পানির পরিমাণটা নির্ভর করবে। একজন ডে লেবার বা দিনমজুর যেভাবে ঘামে রোদে কাজ করে, তার যতটুকু ঘাম ঝরাবে, একজন এসি রুমে কর্পোরেট অফিসার বা কর্পোরেট যে আমরা জব করি, যারা ডেস্ক জব করে, তাদের কিন্তু ওই পরিমাণে ঘামটা ঝরছে না। সেক্ষেত্রে অবশ্যই মানুষ থেকে মানুষ বা ম্যান টু ম্যান ভ্যারি করবে যে এই পানির চাহিদাটুকু। তাই যার যতটুকু শরীর থেকে ঘাম বের হচ্ছে, সেই অনুযায়ী ন্যূনতম পক্ষে তার, আমরা একটু আদর্শ প্ল্যান যদি বলে থাকি 2 থেকে 3 লিটার বলি, কিন্তু যাদের এক্সেস পানি ঝরে যাচ্ছে তাদেরকে অবশ্যই বলবো 4 লিটার পানি গ্রহণ করতে। এবং পানির সাথে সাথে ঘাম যদি বলি, পানির সাথে সাথে অবশ্যই ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য সোডিয়াম যুক্ত স্যালাইনও গ্রহণ করতে হবে মাঝে মাঝে। তাই আপনার প্রশ্নের উত্তর যদি দিতে হয়, একজন প্রাপ্তবয়স্ক মানুষের 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত নিয়মিত। কিন্তু যখন এক্সেস লেবার হবে, এক্সেস ঘাম ঝরবে, তার ক্ষেত্রে অবশ্যই পানির চাহিদাটা একটু বৃদ্ধি পাবে। রেশিওটা বলছিলেন যে আসলে একটা সুস্থ মানুষ বা সুস্থ থাকার জন্য এই ধরনের মানুষের এতটুকু পরিমাণ পানি নেওয়া উচিত। আসলে একজন মানুষ কিভাবে বুঝবে যে আমার শরীরে আসলে ডিহাইড্রেশন হয়েছে? সবসময় আসলে তৃষ্ণা পায় না বা সবসময় শরীর ডিহাইড্রেট হয়েছে, এই লক্ষণগুলো থাকে না, এরকম অবস্থায় কি করা উচিত? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকে বলে আমার পানি পিপাসা পায় না বলে আমি খাই না। পানি পিপাসা নাই পেতে পারে, কিন্তু আমাদের যে শারীরিক বিপাক ক্রিয়া চলে, সেক্ষেত্রে কিন্তু পানির চাহিদাটা রয়েছে। দেখা যাবে আমরা শীতকালে কিন্তু পানিটা কম পান করি, কিন্তু শীতকালে কি আমাদের শারীরিক যে বিপাক ক্রিয়া কি পানির চাহিদা কমে যায়? সেক্ষেত্রে কিন্তু মোটেও তা না। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি খেয়াল করবেন যে আপনার ইউরিন প্রতিদিন কতবার পাস হচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য মিনিমাম, সেটা যদি আমি শীতকালও ধরি, অন্তত 6 থেকে 8 বার তার ইউরিন পাস হবে। যদি দেখা যায় সে সারাদিনে 2 থেকে 3 বার যাচ্ছে, তার মানে তার শরীর ডিহাইড্রেট হচ্ছে। প্লাস আরেকটা বলবো, যখন আমাদের শরীর ডিহাইড্রেট হবে, তখন দেখা যাবে খুব তীব্র মাথা ব্যথা হতে পারে, লাথারিজম হতে পারে, খুব মেজাজ খিটখিটে হতে পারে, খুব আনমনা হতে পারে, বা অনেকটা খাচ্ছি, সবই করছি, কিন্তু আমি এনার্জি পাচ্ছি না, আমি শক্তি পাচ্ছি না। এটাও কারণ কি, ওই যে আমি ফুডটা নিচ্ছি, খাবারটা নিচ্ছি, খাবার যে ওই যে 6টি খাদ্য উপাদানের যে আরেকটি উপাদান পানিটা যদি পর্যাপ্ত পরিমাণে না হয়, আমার বিপাক ক্রিয়া ব্যাহত হবে। তখনই কিন্তু আমাদের নিউট্রিশনের ঘাটতি হবে, তখনই আমার কিন্তু শরীরে নানা রকমের শারীরিক জটিলতা দেখা দিবে। তাই আমাদের
প্রত্যেকের খেয়াল রাখতে হবে যে ইউরিন পাস কতটুকু হচ্ছে, আমার শরীরে কোনো মানে বাহ্যিক কোনো শারীরিক জটিলতা দেখা দিচ্ছে কিনা, যেমন মাথা ব্যথা, অতিরিক্ত দুর্বলতা বা মেজাজ খিটখিটে মানে বা ক্ষুধা মন্দা এরকম কিছু হচ্ছে কিনা, সেটা খেয়াল করে বোঝা যাবে যে পানির ডিহাইড্রেশন হচ্ছে শরীরে। তাই পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ এবং এর সাথে অবশ্যই ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য সোডিয়াম পটাশিয়াম যুক্ত খাবারগুলো গ্রহণ করতে হবে। একটি কথা আমি অবশ্যই বলবো, আপনি যে মেসেজটা দিলেন দর্শকদের বা যারা দেখছে বা শুনছে, ভবিষ্যতে যারা দেখবে বা শুনবে, খুবই উপকারী একটি আলোচনা। সেটি হচ্ছে যে এই যে আমরা অনেক সময় বুঝি না, যেটি বলছিলেন যে আসলে একটা সুস্থ মানুষের দিনে কতবার মানে বাথরুমে প্রস্রাব করা উচিত, বা কিভাবে আসলে এই জায়গা থেকে মানুষটা বুঝতে পারবে যে আসলে আমি সুস্থ আছি নাকি আমার শরীরে আসলে ডিহাইড্রেশন হচ্ছে। এই যে বিষয়টা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং যারা সাধারণ মানুষ দেখছে অবশ্যই বলবো যে তারা কিন্তু এই জায়গা থেকে তাদের যে নলেজটা সেটা কিন্তু আসলে অ্যাচিভ করতে পারবে। পরবর্তী একটি বিষয় আপনার কাছে আমি জানতে চাইবো, সেটি হচ্ছে যে ফলমূল বা শাকসবজি সুষম খাদ্য তালিকায় কতটুকু গুরুত্ব রাখে, এবং এই যে ফলমূল বা শাকসবজি আমাদের প্রতিদিন কতটুকু খাওয়া উচিত বা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? আমরা ডিটেলসে কিন্তু এখনো বলি নাই যে সুষম খাদ্যাভ্যাসটা কি বা ব্যালেন্স ডায়েটটা কি। একজন মানুষের প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস এবং ওয়াটার এই পরিমাণে খাদ্য উপাদানগুলো নির্দিষ্ট পরিমাণে লাগবে। এখন কথা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্যে ফলমূলটা যদি আমি ধরলাম আমি তার কোনো আদার্স কোনো শারীরিক জটিলতা নাই, যেমন ডায়াবেটিস নাই, যেমন সিকেডি পেশেন্ট না, বা কিডনির ভালো আছে, সব কিছু মিলে যদি বলি আমি একটা আইডেল প্লেট যদি আমরা সাজাই, হাফ অংশই হবে তার ফলমূল এবং তাজা শাকসবজি। অর্থাৎ একজন ব্যক্তির প্রাপ্তবয়স্কের জন্য যার মূল যে খাদ্য উপাদান গ্রহণ করছে তার 50%ই হবে হচ্ছিল তাজা ফলমূল এবং শাকসবজি দিয়ে তার চাহিদাটা পূরণ করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো তাজা শাকসবজির পাশাপাশি প্রতিদিন দৈনিক অন্তত 2টা থেকে 4টা ভিটামিন সি যুক্ত ফল গ্রহণ করতে হবে, এবং একটি কার্বোহাইড্রেট যুক্ত বা সুইট ফ্রুটস বা ফল যুক্ত করতে হবে, যেমন একটা কলা অথবা খেজুর। আমরা যদি 2টা থেকে 4টা ভিটামিন সি যুক্ত ফল এবং এর সাথে একটি কার্বোহাইড্রেট যুক্ত বা সুইট মিষ্টি যুক্ত ফল, কলা অথবা খেজুর গ্রহণ করি, তাহলে সব ধরনের পুষ্টি উপাদানের চাহিদাটা পূরণ হবে খুব সহজেই। চলে যেতে চাই পরবর্তী আমার জিজ্ঞাসায়, সেটি হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট যে রয়েছে, এই যে এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলোর মধ্যে যে সঠিক ভারসাম্য বা ব্যালেন্স, এটি আসলে কিভাবে বজায় রাখা যায়? এটাও একটু ভালো প্রশ্ন। এখন কথা হচ্ছে তানজির, আমরা যদি আপামর জনসাধারণের ক্ষেত্রে বলি, যার কোনো ধরনের শারীরিক জটিলতা নাই, তার ডায়াবেটিস নাই, তার কিডনির কোনো ডিসফাংশন নেই, হার্ট ডিজিজ নেই, যদি এই ক্ষেত্রে হয় তাহলে আমি বলবো যে প্রোটিন গ্রহণের মাত্রাটা হচ্ছিল একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের তার ওজনের 0.8 থেকে 1 গ্রাম গ্রহণ করতে হবে। অর্থাৎ একজন যদি 80 কেজির পুরুষ হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই 80 ইন্টু 0.8 থেকে 80 ইন্টু 1 গুণ করতে হবে। আর যদি যারা মাসল বিল্ড আপ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে প্রোটিনটা হবে হলো 1.5 পর্যন্ত যাওয়া যেতে পারে। অর্থাৎ 80 ইন্টু 1.5 দিয়ে আমরা কাউন্ট করে আমরা গ্রাম হিসেবে প্রোটিনটা মেজারমেন্ট করতে পারি। সেক্ষেত্রে প্রোটিনটা গেল, এবং কার্বোহাইড্রেটটা হতে হবে পুরো পোর্শনের 1/3 অংশ কার্বোহাইড্রেট, যাতে কার্বোহাইড্রেট থেকে আমরা গ্লুকোজ পাই এবং ক্যালোরি পাই। সব খাদ্য উপাদানের মধ্যে ব্যালেন্স ডায়েট হিসেবে কার্বোহাইড্রেটটা হবে দুভাবে, সিম্পল কার্বোহাইড্রেট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ সরল শর্করা থাকবে, জটিল শর্করা থাকবে, দুটার কম্বিনেশনে কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে। এবং ফ্যাট কিন্তু সবাই আমরা ভাবি ফ্যাট মানেই খারাপ, এটা ভাবা উচিত না, কারণ আমাদের গুড ফ্যাট আছে যা আমরা এইচডিএল বলে থাকি, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এই গুড ফ্যাটটা পেতে পারি আমরা মাছের তেল থেকে, আমরা বাদাম থেকে, ফ্ল্যাক্সিড, তিসি, তিলের তেল থেকে, বা অলিভ অয়েল যেটা বলি, বা জয়তুনের তেল আগে বলা হতো, এই জাতীয় তেল থেকে কিন্তু আমরা গুড ফ্যাটটা পেতে পারি। তাহলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য সুস্থ থাকার জন্য তার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সম পরিমাণে এবং প্রয়োজনে যারা মাসল বিল্ড আপ করতে যাচ্ছে বা টিনেজ যারা এখনো বাড়ন্ত সময় আছে তাদের ক্ষেত্রে প্রোটিনটা বাড়াতে হবে। কার্বোহাইড্রেটের তুলনায় প্রোটিনটা 1.5 গুণ রাখলে এবং গুড ফ্যাটটা যদি এই ব্যালেন্স ডায়েটের মধ্যে রাখা হয় তাহলে সুস্থ স্বাভাবিক কর্মক্ষম জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ।
এই যে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের যে ব্যালেন্স, এটি কিভাবে আসলে আমাদেরকে গ্রহণ করা উচিত, এবং সেই সঙ্গে আপনি বলছিলেন যে যারা বডি বিল্ডার রয়েছে বা যারা বডি মাসেল আসলে বিল্ড আপ করতে চায় তাদের সম্পর্কে আপনি তাদের বিষয়ে আপনি পরামর্শ দিচ্ছিলেন। তো জানতে চাইবো এবারে একটু একটা বিষয়, সেটি হচ্ছে যে স্বাস্থ্যকর এমন কি কি স্ন্যাক্স রয়েছে বা কি কি স্ন্যাক্স হতে পারে যেগুলো আমাদের খুব অল্প সময়ে আমাদের শরীরে এনার্জি দিবে। বিশেষ করে এই ধরনের স্ন্যাক্স কিন্তু যারা বডি বিল্ডিং এর বিষয়ে যে একটি কথা বলছিলেন কিছুক্ষণ আগে, তাদের জন্য উপকারে আসতে পারে। যারা বডি বিল্ড আপ করতে যাচ্ছেন তাদেরকে বলবো প্রোটিনের বিকল্প নাই, আর বিশেষ করে ফার্স্ট ক্লাস প্রোটিন, প্রাণীজ প্রোটিন। সেক্ষেত্রে আপনি অনায়াসে দৈনিক আপনি 3 থেকে 4টা ডিম সিদ্ধ গ্রহণ করতে পারেন, যদি অন্যান্য শারীরিক জটিলতা না থাকে। সেই ক্ষেত্রে আমরা কিছু রুটিন চেক আপ করে থাকি, যেমন তার ইউরিক অ্যাসিডটা ভালো আছে কিনা, তার লিপিড প্রোফাইলটা ভালো আছে কিনা, অর্থাৎ ডিসলিপিডিমে না আছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। এবং তার কোনো হার্ট ডিজিজের কোনো হিস্ট্রি আছে কিনা, বা হার্ট ডিজিজের কোনো প্রবণতা আছে কিনা, বা হৃদরোগের ঝুঁকি আছে কিনা, এগুলো যদি এনশিওর করা যায় তাহলে অবশ্যই উনি হেলদি স্ন্যাক্স হিসেবে ডিম সিদ্ধ খেতে পারেন। এর সাথে এক মুঠো বাদাম খেতে পারে। বাদামে আমি আগেও বলেছি ওই যে গুড ফ্যাটটা পাওয়া যায়, বিশেষ করে যে HDL থাকে এই গুড ফ্যাট, এবং যা আমাদের কিন্তু হার্ট ঝুঁকি বা হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। এক মুঠো বাদাম খেতে পারে। আবার খুব চটজলদি এনার্জি পাওয়া যায় খেজুর থেকে। খেজুর এমন একটি খাদ্য উপাদান যে দ্রুত আমাদের ক্যালোরি প্রদান করে এবং ভিটামিনস মিনারেলসের ঘাটতি পূরণ করে, দ্রুত এনার্জেটিক রাখতে সাহায্য করে। আমাদের কাজ করার জন্য আমাদের ব্রেনে গ্লুকোজ যেতে হয়, সেই গ্লুকোজটা চট জলদি যাবে হলো এই একটা খেজুর থেকে। অথবা আমরা একটা কলাও খেতে পারি, কলা 2-3টা বাদাম খেয়েও কিন্তু আমাদের হেলদি স্ন্যাক্সটা নেওয়া যেতে পারে। অফিসে বসে আমরা ভাজা পোড়া না খেয়ে আমরা যদি এরকম ফ্রুটস, একটা ডিম সিদ্ধ, প্রোটিন এবং ভিটামিন সি এবং গুড ফ্যাট হিসেবে বাদাম রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের হেলদি স্ন্যাক্স হিসেবে বিকল্পে কাজ করা যেতে পারে। এই যে হেলথি স্ন্যাক্স রয়েছে এগুলো আমরা এখন কিনতে পাচ্ছি, এবং বিশেষ করে এখন কিন্তু বিভিন্ন শপিং মলে বিভিন্ন ধরনের খাবার কেনা যাচ্ছে, এবং বিশেষ করে প্যাকেজিং এর যে বিষয়টা, এই যে প্যাকেজিং যদি আমরা দেখি যে আমি কোনো খাবার কিনতে গেলাম দোকানে, এই প্যাকেজিং আগে আমাকে দেখতে হবে প্যাকেজিং এর কোন জায়গাগুলো বা প্যাকেজিং এর কোন বিষয়গুলো আমাদেরকে প্রথমে আসলে খেয়াল রাখতে হবে এবং খুব গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইটা এই যুগে সবচেয়ে সময় উপযোগী একটা প্রশ্ন। আমরা অনেক এই সুপার শপে আমরা গেলে কিন্তু অনেক কিছু চটজলদি কিনে ফেলি, কিন্তু কেনার সময় যদি আমরা জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে লেভেলগুলো চেক করি, এই ক্যান জাতীয় খাবার বা এই প্যাকেটজাত খাবারটা আদৌ আমার জন্য উপযোগী কিনা, বা আমার জন্য উপকার আনবে না আমার জন্য অপকার হবে, সেক্ষেত্রে লেভেলটা একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে এই ক্ষেত্রে সোডিয়াম, পটাশিয়াম, মিনারেলস অ্যাডেড আছে কিনা, বা যদি আমরা এরকম দেখি এর সাথে সুগার, যারা ডায়াবেটিক পেশেন্ট তারা যদি কোনো প্যাকেটজাত কিনছেন ওখানে সুগার অ্যাডেড করা আছে কিনা সেইটা খেয়াল রাখতে হবে। এবং যারা সিকেডি পেশেন্ট বা যাদের কিডনি ফাংশনটা একটু দুর্বল আছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে সোডিয়াম কতটুকু আছে, পটাশিয়াম কতটুকু আছে। আপনার যতটুকু প্রয়োজন সেই রেঞ্জ অনুযায়ী যদি এই লেভেলগুলো দেখে কিনা যায়, তাহলে কিন্তু তার ক্যান জাতীয় বা প্যাকেট জাতীয় খাবারগুলো গ্রহণ করা যায়। কিন্তু কথা হচ্ছে একটি কথা থেকেই যায়, আমরা পুষ্টিবিদরা বলবো যতটা সম্ভব ক্যান বা প্যাকেটজাত খাবারের চাইতে তাজা বা ফ্রেশ খাবার গ্রহণ করার অভ্যাস করাটাই ভালো। কারণ এই যে প্যাকেটজাত খাবারে একটা জিনিস খেয়াল করি না আমরা, অনেক সময় ডেটটা হয়ে যায়, ডেটটা হয়তো বা এক্সপায়ার ডেটটা খেয়াল করি না, কিনে আনি, অনেক দাম দিয়ে হয়তো কিনে আনি, কিনে এনেই হয়তো বাচ্চাটা প্যাকেট খুলে ফেলে, খেয়েও ফেলে, তখন দেখা যায় ডেট থাকে না। সেই ক্ষেত্রে প্যাকেটজাত খাবার চাইতে আমি বলবো তাজা খাওয়া বা ফ্রেশ খাবার খাওয়া অভ্যাস করাটাই ভালো। প্যাকেট জাতের যে বিষয়টি সেটি কিন্তু আসলে আমরা অনেক সময় অনেকেই বুঝি না, আমরা খেয়ে ফেলি বা বাজার থেকে নিয়ে আসি। এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে দর্শকরা যদি একটু আজকের আলোচনা শুনে পরবর্তী থেকে একটু সচেতন থাকার চেষ্টা করে, এটি কিন্তু শুধু যে তার একার জন্য তা কিন্তু নয়, তার পরিবারের সদস্যদের জন্য আমার মনে হয় যে এই আলোচনাগুলো আসলে উপকারে আসবে। অবশ্যই যদি এই বিষয়গুলো খেয়াল রাখা যায়, যাতে এবং পরবর্তীতে আপনার কাছে যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা একটি বিষয় খুব সাধারণ হয়ে গেছে, আমার ওজন কমাতে হবে, এবং আরো একটি সেই সঙ্গে পাশাপাশি আরো একটি খুবই কমন একটি কথা, আমার ওজন বাড়াতে হবে, আমার স্বাস্থ্য বেশি খারাপ। এই যে দুজন মানুষের মুখে দুটি কথা, এই দুজন মানুষকে আপনি একজন পুষ্টিবিদ হিসেবে কিভাবে আসলে সাধারণত উপদেশ দিয়ে থাকেন বা তাদেরকে কি পরামর্শ দিয়ে থাকেন? আমি দুজনকেই বলি ওয়েট কমানো বা ওয়েট বাড়ানো না, আমরা বলবো ওয়েট নিয়ন্ত্রণ করা বা ওয়েট কন্ট্রোল করা। একজন মানুষের
হাইট ওয়েট ব্যালেন্স যদি হয় তাহলে সে সুস্থ থাকবে। কারণ সবার ওজন এক হবে না, সবার উচ্চতা এক হবে না। ওজন উচ্চতা যদি ব্যালেন্স হয় সেক্ষেত্রে আমরা ওটাকেই বলি আইডিয়াল বিএমআই বা আদর্শ ওজন। এই আদর্শ ওজনে থাকার জন্যে যারা ওয়েট রিডাকশন করতে চাচ্ছেন বা কমাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনার এই ওয়েটটা বা আপনার এই ওজনটা কিন্তু একদিনে বেড়ে যায়নি, সেটা খেয়াল করবেন। এবং আপনি আপনার মনে সুপ্ত বাসনাই থাকে যে খুব দ্রুত খুব শর্টকাট ওয়েতে আপনি ওজনটা কমিয়ে ফেলবেন। পারলে আপনি একদিন দুদিনের মধ্যে ওজনটা কমিয়ে নেন। এই যে শর্টকাট পদ্ধতিটা খুঁজেন বা খুব শর্টকাট ওয়েট আপনারা খুঁজেন, সেটা খুব বিপজ্জনক এবং মারাত্মক ভুল একটি ডিসিশন। কারণ এই ওজনটা কমাতে হবে স্বাস্থ্যসম্মতভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে, তাহলে আপনি সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবেন। এবং ওজন কমাতে গিয়ে খেয়াল করবেন আপনার যেন কোনো পুষ্টির ঘাটতি না হয়। আমি বারবারই একটা কথা কিন্তু বলছি তানজির, নিউট্রিশন বা পুষ্টির যেন কোনো রকম ঘাটতি না হয়। ওই যে আমাদের 6টা খাদ্য উপাদান তার যেন সম পরিমাণে থাকে, এবং ভিটামিনস মিনারেলস খুব অল্প পরিমাণে লাগে, কিন্তু এই অল্প পরিমাণে অনেক সময় আমরা কিন্তু এটা ফুলফিল করি না বা আমরা সঠিকভাবে গ্রহণ করি না, যার ফলে কিন্তু পরবর্তী জীবনে আমাদের মারাত্মক বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই বলবো যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা ওই শর্টকাট পদ্ধতি অবলম্বন না করে বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত উপায় বের করুন। এবং যারা ওজন বাড়াতে চাচ্ছেন তাদের একটি ধারণা আছে যতটুকু সম্ভব ভাজা পোড়া খেলে বা যতটুকু সম্ভব চিনিযুক্ত খাবার খেলে বুঝি খুব দ্রুত ওজন বেড়ে যাবে, অথবা অনেকে ভাবে যে না আমার ওজন বাড়াতে হবে সফট ড্রিঙ্কস খেলে বুঝি খুব দ্রুত ওজন বেড়ে যায়। ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ এই যে চিনি অথবা সফট ড্রিঙ্কস দুটোই আপনার শরীরে মারাত্মক ক্ষতির সৃষ্টি করবে। ওজন তো বাড়াবে না, বাড়ালেও যে ওজন বাড়াবে তা আপনাকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করবে না। তাই চিনি বা এই যে সফট ড্রিঙ্কস কোমল পানীয় এগুলো পরিহার করে স্বাস্থ্যসম্মতভাবে সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে এবং কিছু শারীরিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আপনি আপনার ওজনটা নিয়ন্ত্রণ করতে পারেন। এবারে চলে যেতে চাই ভিটামিন এবং মিনারেলস এর কিছু বিষয় আপনাদের কাছে জানার জন্য। এই যে ভিটামিন এবং মিনারেলের যে অনেকের কিন্তু শরীরে আমাদের আসলে এর ঘাটতি দেখা দেয়, আমরা কিভাবে বুঝবো যে আমাদের শরীরে এই মুহূর্তে মিনারেল বা ভিটামিনের ঘাটতি রয়েছে এবং সেটি পূরণের জন্য আমাদেরকে কোন খাবারগুলো গ্রহণ করা উচিত, কিভাবে গ্রহণ করা উচিত? আচ্ছা তানজিল, এটা একটা বিশদ প্রশ্ন। হ্যাঁ, ভিটামিনস মিনারেলস, এক এক ভিটামিন এক এক কাজ, এক এক মিনারেলস এক এক কাজ। কোনো ভিটামিন এক এক রকম লাগে, কোনো মিনারেলস খুব অল্প পরিমাণে লাগে, কোনোটা বেশি লাগে। তো আমি যদি ইন ডিটেলস বলি, সেক্ষেত্রে ভিটামিনস এবং মিনারেলসের ঘাটতি হলে সর্বপ্রথম যেটা লাগবে প্রচুর দুর্বলতা লাগবে, প্রচন্ড দুর্বল লাগবে, ল্যাথারিজম লাগবে, কাজ করার একটা অনীহা থাকবে, এবং দেখা যাবে অনেকের ক্ষেত্রে কিন্তু ওজন বেড়ে যায়, কারো কারো ক্ষেত্রে ওজন কমতে থাকে। যেমন ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের যে মেটাবলিক সিস্টেমটা বাধাগ্রস্ত হয়, যার ফলে যারা ওবেস বা একটু ওজনাতিতে ভুগছে, ওবেসিটিতে ভুগছেন, তাদের কিন্তু ওজনটা বেড়ে যায়, কারণ মেটাবলিজমটা স্লো হয়ে যায়। যারা আবার দেখবেন যে ওজন কম, খুব যারা আন্ডার ওয়েটে ভুগছেন, তাদের ক্ষেত্রে ভিটামিন ডি কম থাকে, তাদের দেখা যায় ডে বাই ডে ওয়েটটা কমতে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই ভিটামিন ডিটা চেক করতে হবে, এবং এটার জন্য কিছু ব্লাড টেস্ট আছে, ভিটামিন মিনারেল চেক করে আমরা দেখব কার কোন ভিটামিনের ঘাটতি রয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই মিনারেলস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন এগুলোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে। কারণ অল্প একটু আয়রনের অভাবে কিন্তু দেখা যায় এনিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দেয়, বিশেষ করে টিনেজ বয়সে তরুণীদের, কিশোরীদের, যারা মাত্র বয়সন্ধিক্ষণে আসছেন, যারা মাত্র মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে যদি এই সময় আয়রনের ঘাটতি হয়ে থাকে সেক্ষেত্রে, এবং আয়রন এবং ভিটামিন সি যদি ঘাটতি হয়ে থাকে, তারা কিন্তু মারাত্মক ক্ষতি সাধন হবে। কারণ তাদের এই সময়টা পর্যাপ্ত পরিমাণে আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি এবং ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো গ্রহণ করতে হবে। যার ফলে ওই যে দুর্বলতা, সবার প্রথম মাথা ব্যথা হতে পারে, চুল পড়ে যেতে পারে, বিশেষ করে টিনেজ বয়সীদের এবং 40 ঊর্ধ্ব তরুণ বয়স্ক মহিলাদের সবার ক্ষেত্রেই বলবো আমি, চুল ঝরে পড়তে পারে। যারা 40 উপরে আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে গিটে গিটে ব্যথা হতে পারে, হাড়ে ব্যথা হতে পারে। এগুলো সবই ভিটামিনস এবং মিনারেলসের ঘাটতির কারণে হতে পারে। তাই প্রথমেই আমরা চেষ্টা করব আগে আমরা এটাকে রক্ত পরীক্ষার মাধ্যমে ডিটেকশন করে যে আমার কোন ভিটামিনসের অভাব বা কোন মিনারেলসের অভাব, সেই বুঝে কিন্তু আমাদের খাদ্য উপাদানগুলো গ্রহণ করা উচিত।
আরেকটি সহজ উপায় আমি বলে দিচ্ছি, আমাদের দৈনিক খাদ্য তালিকায় যদি আমরা প্রতিদিন ভিটামিন সি যুক্ত, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করি, তাহলে কিন্তু ভিটামিনস মিনারেলসের ঘাটতি পূরণ হয়ে যাবে অনায়াসে। সাপ্লিমেন্ট একটি সাধারণ নাম, বিশেষ করে এই নামটি কিন্তু আসলে বেশি মানে বহুলভাবে পরিচিত বা প্রচলিত যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের মাঝে। কেউ বন্ধু বান্ধবের পরামর্শে সাপ্লিমেন্ট নিচ্ছে, কেউ বা তার ট্রেনারের পরামর্শ নিচ্ছে। সাপ্লিমেন্ট আসলে কিভাবে আমাদের শরীরে দেহে কাজ করে এবং এটি নেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। সেই সঙ্গে আরও একটি বিষয় একটু যুক্ত করছি যে সাপ্লিমেন্ট আসলে কি কি ডিসঅ্যাডভান্টেজ বয়ে আনতে পারে, সেই সঙ্গে সঠিকভাবে সাপ্লিমেন্ট নিলে তার কোনো অ্যাডভান্টেজ রয়েছে কিনা। খুবই ভালো প্রশ্ন। আসলে সাপ্লিমেন্ট কার প্রয়োজন এবং সেটা কে নির্ধারণ করবে, এটা আগে জরুরি। আদৌ আপনার সাপ্লিমেন্ট প্রয়োজন আছে কিনা আপনার বিশেষজ্ঞ তা নির্ধারণ করবে। আপনি নিজে নিজে বাজারে অনেক ধরনের সাপ্লিমেন্ট আছে, আমি কিনে নিলাম এবং খেয়ে নিলাম, এটা আপনার ক্ষতি করছেন কিনা আগে এটা খেয়াল করেন। কারণ আদতে হয়তো বা আপনার ওই সাপ্লিমেন্টটা লাগছেই না, আপনি ওভার ইটিং করে ফেলছেন, অথবা আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিচ্ছেন না, তার চাইতে কম নিচ্ছেন অথবা বেশি নিচ্ছেন। তাই সাপ্লিমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই প্রথম এবং প্রধান পরামর্শ দিব যে আপনার সাপ্লিমেন্ট আদতে লাগছে কিনা আপনি আপনার নিকটস্থ বিশেষজ্ঞর মাধ্যমে জেনে বুঝে তারপর সাপ্লিমেন্ট গ্রহণ করুন। হ্যাঁ, সাপ্লিমেন্ট লাগতে পারে যাদের অনেক সময় দেখা যাচ্ছে ইদানিং চুল পড়ে যাচ্ছে, আবার বিশেষ করে যাদের আর্লি মেনোপজের দিকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের মানে ইমব্যালেন্স দেখা যাচ্ছে শরীরে, হট ফ্ল্যাশ হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে তাদের অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, তাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে বলি কোলাজেন, ভিটামিন ই, বায়োটিন, তারপরে ভিটামিন ডি, ক্যালসিয়াম, এই জাতীয় যে সাপ্লিমেন্টগুলো নেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে ওমেগা-3, ওমেগা-6 ফিশ অয়েল গ্রহণ করে থাকে। সেক্ষেত্রে যদি আমাদের আদৌ প্রয়োজন হয়ে থাকে পুষ্টি বিশেষজ্ঞ অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে সঠিক ডোজ অনুযায়ী, আমাদের যাতে ওভারডোজ না হয়, আবার এই ওভারডোজ হতে গিয়ে যেন আমাদের শরীরে সাইড এফেক্ট না হয়। যেমন একটা মানে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ভিটামিন ডি। ভিটামিন ডির ঘাটতিতে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, ভিটামিন ডির ঘাটতিতে আমাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হচ্ছে, যেমন আমাদের হাড় জয়েন্টে ব্যথা হতে পারে, হাড়ের ডিটক্সিফিকেশন হতে পারে, তারপরে আমাদের জয়েন্টে ব্যথা হতে পারে। কিন্তু এই ভিটামিন ডি যদি যখন অতিরিক্ত হয়ে যাবে তখন আমরা বলি ভিটামিন ডিটক্সিফিকেশন, তাহলে শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধাগ্রস্ত হবে এবং ক্যালসিয়ামকে শরীরে যে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্যালসিয়াম নিতে বাধাগ্রস্ত করবে এই ভিটামিন ডি। তাই আপনার বুঝতে হবে আপনার ভিটামিন, একটা ব্লাড টেস্ট করে ভিটামিন ডি কতটুকু আছে, সেটা কি ডেফিসিয়েন্সি আছে নাকি ইনসাফিসিয়েন্ট নাকি সাফিসিয়েন্ট, সেটা বুঝে আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। এবং এটা কিন্তু ভ্যারি করবে যে আপনার কি ডেফিসিয়েন্সি নাকি ইনসাফিসিয়েন্ট নাকি সাফিসিয়েন্ট, এই অনুযায়ী কিন্তু ডোজটা মেনশন করতে হবে। যদি ডেফিসিয়েন্সি হয়ে থাকে তাহলে 40,000 আইইউ থেকে শুরু করে 40,000 ক্যাপসুল আছে, ইনজেকশন আছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী হয়তো বা সপ্তাহে একটা অথবা সপ্তাহে দুটাও গ্রহণ করা যেতে পারে। আর যদি ইনসাফিসিয়েন্ট হয় সেক্ষেত্রে ভিটামিন ডি আইইউ 20,000 আইইউটা গ্রহণ করতে পারেন সপ্তাহে একটি করে ভরা পেটে, এবং এই সপ্তাহে মাসে 4টা করে 2 মাস বা 3 মাসে বেশি না গ্রহণ করাই ভালো। আবার অনেক আছে দীর্ঘদিন কোলাজেন খেয়ে যাচ্ছে, এই কোলাজেন আদতে আপনার লাগছে কিনা, বা আপনি যদি খাবারের মাধ্যমে কোলাজেন গ্রহণ করে থাকেন তাহলে তো অধিক দাম দিয়ে, অধিক মূল্য দিয়ে অতিরিক্ত পরিমাণে কোলাজেন গ্রহণ করার প্রয়োজন নাই। হ্যাঁ, কোলাজেন ত্বক টান রাখে, অ্যান্টিঅক্সিডেন্ট দেয় এবং আমাদের চুল পড়া প্রতিহত করে, সব গুণাবলী আছে, কিন্তু আপনার ডোজটা নির্ধারণ করবেন আপনি না, আপনার বিশেষজ্ঞ ডোজটা মেনশন করবে কতটুকু দরকার আছে। এবং এই ক্ষেত্রে আরো কিছু আছে, যেমন ফিশ অয়েল বলছে, ওমেগা-3, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, সব কিছুই ভালো তানজির, যদি এটা পরিমিতভাবে আমরা গ্রহণ করে থাকি। যার যতটুকু দরকার ততটুকু যদি আমরা গ্রহণ করি সেটা হবে আমাদের আশীর্বাদ, আর আমরা যদি এর অতিরিক্ত গ্রহণ করে থাকি সেটা হবে অনেকটা মানে অভিশাপের মতন হবে, ওটা শরীরের কোনো মানে স্বাস্থ্যগত উপকারিতা আনবে না, বরঞ্চ অপকারিতা আনবে। হ্যাঁ, ফিশ অয়েল নেওয়া যেতে পারে,
সেটা বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী সেটাও খেয়াল করতে হবে। প্রতিদিন একটা করে সেটা ভরা পেটে এবং দুপুরবেলা না হলে রাতের বেলা এবার গ্রহণ করতে পারেন। এবং প্রতি সাপ্লিমেন্ট আমি একজন বিশেষজ্ঞ হিসেবে বলবো যে কোনো সাপ্লিমেন্ট একসাথে 3-4 ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না, এতে সাইড এফেক্ট হবে। কারণ কোনটার সাথে কোনটা কনফ্লিক্ট হচ্ছে আমরা বুঝতে পারছি না। যেমন ভিটামিন ডি অ্যাবজর্পশনে ক্যালসিয়াম লাগে, আবার ভিটামিন ই তে আমাদের ভিটামিন ডি আয়রনের অ্যাবজর্পশনে প্রবলেম হয়। এরকম কিছু জিনিস আছে, এগুলো বুঝে আমরা সাপ্লিমেন্টটা গ্রহণ করব। তাই বন্ধুর পরামর্শে কিংবা পাশের বাসার ভাবির পরামর্শে এই সাপ্লিমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনার আদতে প্রয়োজন আছে কিনা আপনি আপনার বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন। খুবই চমৎকার আপনি বললেন সাপ্লিমেন্ট সম্পর্কে, অসাধারণ কিছু কথা আপনি বললেন। এবং ব্যক্তিগতভাবে আমি বলবো যেটি যে আমারও আসলে এই বিষয়গুলো জানার আগ্রহের জায়গা ছিল, সেখান থেকে আসলে প্রশ্নটি জিজ্ঞেস করা। চলে যেতে চাই পরবর্তী জিজ্ঞাসায়, সেটি হচ্ছে যে জনপ্রিয় একটি ডায়েট রয়েছে, সেটি হচ্ছে কিটো ডায়েট। কিটো ডায়েট আসলে কিভাবে, এই যে কিটো ডায়েটের যে পদ্ধতি, সঠিক পদ্ধতিটি কিভাবে আমরা মানলে আমরা আসলে এর থেকে সম্পূর্ণ সুবিধাগুলো আমরা পেতে পারি? ভালো প্রশ্ন। কথা হচ্ছে বিশেষ করে কিটো ডায়েটটা ইদানিং কালে বিশেষ করে টিনেজদের কাছে খুব জনপ্রিয় হয়েছে। কিন্তু তারা যখন দীর্ঘদিন এই কিটো ডায়েট করে তারা যখন অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের কাছে আসেন, তাদেরকে আমি একটাই পরামর্শ দিই, ওই যে শুরুতে আমরা বলেছিলাম সুষম খাদ্যাভ্যাসের বা ব্যালেন্স ডায়েটের বিকল্প কিছু হতে পারে না। একজন সুস্থ মানুষ সুস্থ থাকার জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এবং ওয়াটার পর্যাপ্ত পরিমাণে লাগবে। এখন আমরা একটা সিম্পল প্রশ্ন আমি আপনাকে থ্রো করছি, আমাদের যে ব্রেনে আমরা যে কাজ করছি, ব্রেন থেকে আমাদের সব সিগন্যাল আসাতে আমরা কাজ করছি। ব্রেনটা কাজ করছে কি দিয়ে? গ্লুকোজ দিয়ে। সেই গ্লুকোজটা কি থেকে আসে? কার্বোহাইড্রেট থেকে। যদি আমরা কার্বোহাইড্রেট খাওয়া টোটালি বন্ধ করে দেই, সেই ব্রেনে আমাদের কিটোন থেকে এনার্জি আসবে। কিটোন থেকে যদি এনার্জি আসে, সেক্ষেত্রে একটা সময় যে দীর্ঘদিন যদি এরকম আমরা কিটোন থেকে এনার্জি গ্রহণ করে থাকি বা আমাদের ব্রেনে কাজ করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলজাইমার, পার্কিনসন ডিজিজ এবং ডিমেনশিয়া মতো মারাত্মক রোগ হতে পারে। কারণ প্রতিটাই তানজির একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকের যার যার কাজ বা যে যেখানে দক্ষ, সে যদি সেই কাজটা না করে অদক্ষ দিয়ে যদি আমরা কাজ করে, একটা সময় যে কিন্তু আমরা সাফার হব। সেই ক্ষেত্রে আমাদের ব্রেনের মেইন ফুড, মেইন কাজ করবেই হচ্ছে গ্লুকোজ, এবং গ্লুকোজটা আসবেই কার্বোহাইড্রেট থেকে। হ্যাঁ, পরিমিত পরিমাণে আমরা গ্রহণ করতে পারি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা কার্বোহাইড্রেট বাদ দিয়ে কিটো ডায়েটটা এইটা দীর্ঘদিনের জন্য আমরা কখনোই কন্টিনিউ করতে পারি না। আপনার একটা প্রশ্ন ছিল যে কোন সঠিক পদ্ধতিতে কিটো ডায়েট করা যায় কিনা। হ্যাঁ, কিটো ডায়েট একটা সময় বিভিন্ন এপিলেপসি রোগী, মৃগু রোগী বা কোনো অ্যাথলেটের জন্য শর্টকাট পদ্ধতিতে মানে খুব দ্রুত ওজন কমানোর জন্য ডাক্তারের পরামর্শে বা পুষ্টিবিদদের পরামর্শে কিটো ডায়েটটা সাজেস্ট করা হতো বা হয়। এখন আর হয় বলবো না, হতো। কারণ এই যে এই কিটো ডায়েটের মেইন মানে শর্তই হচ্ছে শর্ট টার্ম। এটা 7 দিন হতে পারে, 15 দিন হতে পারে, সর্বোচ্চ মাসখানেক হতে পারে। কিন্তু এই যে আমরা যারা কিটো ডায়েটের ভালোবাসায় খুব সিক্ত হয়েছি, তারা দীর্ঘদিন কন্টিনিউ করি, সেটাও 6 মাস, 8 মাস, বছর খানেক, কেউ দীর্ঘদিন আজীবনই চালাতে চাচ্ছে উইদাউট কার্বোহাইড্রেটে আমরা কিটো ডায়েট করছি। কিটো ডায়েটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন এবং ফ্যাট থাকে। একটা সময় যে কিন্তু অধিক প্রোটিন খাওয়ার ফলে শরীরে আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, আমাদের লিভারের দুর্বল হয়ে যেতে পারে এবং কিডনি ফাংশনটাও দুর্বল হয়ে যায়। কারণ এই যে এত পরিমাণে মানে প্রোটিনটাকে যে বিশুদ্ধ করার জন্য যে আমাদের কাজটা কিডনি করে থাকে, সেই ফলে কিন্তু কিডনিটাও দুর্বল হয়ে যায় খুব সহজে। আর ব্যালেন্স ডায়েটে যেটা সব খাদ্য উপাদান কিন্তু সম পরিমাণে থাকে, তাই যারা খুব প্রয়োজন ছাড়া কিটো ডায়েট করবে না, যদি কিটো ডায়েট করতে হয় সেটা আপনার পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী এবং শর্ট টার্মের জন্য করবেন, তাহলে উপকৃত হবে। একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দীর্ঘমেয়াদী অভ্যাসে পরিণত করার যে উপায়গুলো বা উপায় যদি কোনো নির্দিষ্ট উপায় থেকেও থাকে, সেটি আসলে কি হওয়া উচিত বা কেমন হওয়া উচিত সেই সম্পর্কে বলবেন। আচ্ছা, প্রথম উপায় হচ্ছে সদিচ্ছা, ইচ্ছা শক্তিটা থাকতে হবে যে আমাকে আল্লাহ পাক যেই সব খাদ্য উপাদান দিয়েছে তা যদি আমি ব্যালেন্স আকারে খেয়ে সুস্থ থাকতে পারি,
তাহলে তো আমার বাজারে অনেক দামি নামি আমাদের সাপ্লিমেন্ট কিনতে হচ্ছে না, বা আমার খরচ কমে যাচ্ছে। এই সদিচ্ছা বা এই সচেতনতা বা এই সঠিক জ্ঞানটা যদি থাকে, তাহলে আমরা শুরু করতে পারবো এবং এটাকে আমরা ধরে রাখতে পারবো। প্রত্যেকটা খাদ্য থেকে আমরা ব্যালেন্স ডায়েট অনুযায়ী যদি খাদ্যাভ্যাস করতে পারি, যেমন আমার প্রতিদিন সকালবেলা উঠে আমার খেয়াল করতে হবে, প্রথমে উঠে আমরা পানিটা খেতে পারি। তারপর সকালে নাস্তা হিসেবে আমি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস এগুলো আছে কিনা আমি খেয়াল করবো। কি হবে, আমার লাল আটা রুটি থাকতে পারে, এখানে আমার 1 কাপ সবজি থাকতে পারে এবং একটা ডিম সেদ্ধ বা ডিম পোচ বা অমলেট থাকতে পারে। তাহলে কিন্তু এখানে আমার ব্যালেন্স ডায়েট হয়ে যাচ্ছে। এবং এর সাথে আমার যদি ডায়াবেটিস অতিরিক্ত পরিমাণে না হয় বা কার্বোহাইড্রেট যদি টিজিটা যদি অতিরিক্ত না বাড়ে, আমি একটা কলাও রাখতে পারি অথবা একটা খেজুরও রাখতে পারি। তাহলে এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস আমি সকালে ব্রেকফাস্টে পেয়ে গেলাম। এবং মিড মর্নিং স্ন্যাক্সে আমরা ভাজা পরোটা না খেয়ে আমরা একটু স্বাস্থ্যসম্মত স্ন্যাক্স যেমন বাদাম আর ফল রাখতে পারি। সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা দুধ চাটা না খেয়ে, দুধ চা আমরা খাবো অকেশনালি। এই যে চা একটা আবেগ, এই যে বন্ধু বান্ধবীদের সাথে হয়তো সপ্তাহে 1 দিন বা দিনে 1 বেলা বা অল্প খাওয়া যেতে পারে, কিন্তু চা যদি রেগুলার খেতে হয় তাহলে হয় গ্রিন টি, নয় রং চা, নয় আদা চা বা বড়জোর ব্ল্যাক কফি খেতে পারি। এবং দুপুরে খাবারটা আমি খেয়াল করছি ওই আগের ফর্মেটে যে আমার 6টা খাদ্য উপাদান আছে কিনা। সেক্ষেত্রে আমি ভাত রাখতে পারি অল্প পরিমাণে, ভাত না খেতে চাইলে রুটি রাখতে পারি, কার্বোহাইড্রেট রাখছি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা সরল কার্বোহাইড্রেট, এবং আমার প্রোটিন থাকবে, মাছ অথবা মাংস থাকবে। এই ক্ষেত্রে 1 কাপ মিক্স সবজি থাকতে পারে, শাক থাকতে পারে ভিটামিনস মিনারেলসের জন্য, এবং ডাল থাকতে পারে। ডালটা থেকে আমরা উদ্ভিজ পেতে পারি, প্রোটিন পেতে পারি, বা সহজলভ্য প্রোটিন বলি সেটাও পেতে পারি। এবং বিকালেও যদি আমরা একটা ফল অথবা আমরা একটু বাদাম রাখতে পারি, পানি রাখতে পারি, বা ডাবের পানি রাখা যেতে পারে। এটা ন্যাচারাল আমি স্যালাইন বলে থাকি, যে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে। এবং রাতে আমরা পরিমিত পরিমাণে যদি একটু আর্লি আমরা গ্রহণ করে থাকি ডিনারটা, সেক্ষেত্রে কিন্তু ভাতও খেতে পারবো অল্প পরিমাণে অথবা রুটিও খেতে পারবো, এবং এর সাথে অবশ্যই একটু সবজি থাকবে, মাছ থাকবে বা মুরগি থাকবে। এভাবে করে সারাদিনের মেনুতে কিন্তু আমরা ওই ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্যাভ্যাসে আমরা ফিরে যেতে পারলাম। এবং এভাবে করে কিন্তু কোনো নিউট্রিশনের ঘাটতি হলো না, পুষ্টি চাহিদাটা পূরণ হলো এবং এনার্জির ঘাটতি হলো না। আমরা কিন্তু সারাদিনের সুস্থ কর্মক্ষম থাকতে পারবো পরবর্তী দিনগুলোর জন্য। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং যেতে যেতে একটি প্রশ্ন আপনার কাছে আমি করে যেতে চাই। সেটি হচ্ছে যে ভাত নিয়ে আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে। অনেকেই বলেন যে ফ্রিজে রাখা ভাত আসলে খাওয়া যায় না বা খেতে হয় না, এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর বা ঝুঁকিপূর্ণ। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন একজন পুষ্টিবিদ হিসেবে, সেটি আমরা একটু বলতেন। খুব ভালো প্রশ্ন। আসলে তানজির, আমরা এখন এত কর্মব্যস্ত হয়ে গেছি, সবাই বাধ্য হই হয়তো বা ফ্রিজে ভাত রেখে একদিনের ভাত পরের দিন খেতে। আসলে প্রথম পরামর্শ হচ্ছে চেষ্টা করবো আমরা প্রতিদিনের ভাতটা প্রতিদিন রান্না করে খেতে। যদি খেতেই হয় সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব শুরুতেই। আমরা খাবারটা বা ভাতটা ফুড গ্রেড কন্টেনারে রাখছি কিনা বা স্টোর করছি কিনা, বা খাবারটা ঢেকে রাখছি কিনা। আমরা যদি খাবারটা ঢেকে না রাখি বা যদি আমরা ওয়ান টাইম বক্সে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভাতের মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকতে পারে, ফ্রি রেডিক্যালস ঢুকতে পারে, যার ফলে কিন্তু আমাদের ক্যান্সারের মতনও রোগ হতে পারে। বিভিন্ন ধরনের কিন্তু ফ্রি রেডিক্যালস আমাদের নানান ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এবং আমরা চেষ্টা করব এই ফুড গ্রেড কন্টেনারে স্টোর করতে, যথাযথভাবে স্টোর করে রাখতে। এবং খাবারটা যদি মাইক্রোওয়েভে গরম করতে হয় তাহলে অবশ্যই কাচের বোলে এবং ঢাকনা দিয়ে ঢেকে আমরা যদি ভাতটা গরম করে নিই, তাহলে কিন্তু আমাদের যতটা ক্ষতিগ্রস্ত, যেমন যে ফ্রি রেডিক্যালস যেগুলো আসে ওভেনে যে রে থেকে আসে, সেটা যদি সরাসরি ভাতে সংস্পর্শে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে। বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ, ক্যান্সার এবং অনেক ধরনের কিন্তু ক্ষতিকর শারীরিক জটিলতা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে অথবা আমরা যদি এই ভাতটাকেই ওভেনে না গরম করে যদি অল্প একটু পানির ছিটা দিয়ে আমরা চুলায় গরম করে নিতে পারি, সেই ক্ষেত্রে ওভেনে যে রেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। আর ওভেনে যদি গরম করতে হয়, ভাত একবারই গরম করবেন, বারবার ভাতটা গরম করবেন না। অনেকের অভ্যাস আছে এই ভাতটা গরম করে আবার ফ্রিজে রেখে দিয়ে আবার পরের দিন আবার ভাতটা ওভেনে গরম করে। সেই ক্ষেত্রে এই রিপিটেশনটা থেকে আপনারা বিরত থাকবেন। যদি খেতে হয় বাধ্য হই আমরা,
তাহলে একবারই আমরা গরম করতে পারবো। সেটা অবশ্যই কাচের বয়ম বা কাচের বোলের মধ্যে বেড়ে নিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে, ফুড গ্রেড যে মাইক্রো ওভেনের ঢাকনাগুলো আছে সেটা দিয়ে ঢেকে আমরা গরম করতে পারি। আমরা খোলা অবস্থায় কোনোভাবে গরম করতে পারি না। সেভাবে কিন্তু আমরা কিছুটা হলেও ঝুঁকিমুক্ত থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনি খুবই ব্যস্ত। লাস্ট কয়েকটা দিন আপনার সঙ্গে কথা বলেছি, এবং এই যে এত ব্যস্ততার মাঝখানে থেকেও কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও। ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং হেলথ অ্যান্ড হ্যাপিনেসকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই যে একটা সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য। কারণ আমাদের পুষ্টিবিদদের একটাই ফোকাস থাকে, সবাই যেন পুষ্টির সাথে সুস্থ থাকি, কারণ পুষ্টিহীনতায় কেউ না ভুগি এবং পুষ্টিহীনতায় কোনো ধরনের যেন প্র্যাকটিস আমরা অভ্যস্ত না হই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিদায় নিচ্ছি হেলথ অ্যান্ড হ্যাপিনেস থেকে। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং শত ব্যস্ততার মাঝে চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আবারও।